সাসপেন্স জাংশন। রাত যত গভীর হয়, কিছু রহস্য ততই লুকিয়ে যায় অন্ধকারের গভীরে। আর কিছু মানুষ সেই অন্ধকারকেই আশ্রয় বানায় নিজেদের। যাকে বিশ্বাস করা যায়, কখনো কখনো সেই হয়ে ওঠে সবচেয়ে বড় অজানা। আর সত্যিটা সত্যিটা ছিল একদম চোখের সামনে, তবুও অদৃশ্য। নমস্কার বন্ধুরা, আমাদের সাসপেন্স জাংশনের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। সাসপেন্স জাংশনের আজকের নিবেদন রহস্য রোমাঞ্চে ঘেরা গল্প ব্রেসলেট। কাহিনী মৌ রুই দাস। অভিনয় নার্স মৌমিতা, বিথি গার্গী ব্যানার্জি, রাহুল কৃষ্ণেন্দু গাঙ্গুলি, কনস্টেবল অঙ্কুশ অধিকারী, রাতুল পিনাকি বন্দ্যোপাধ্যায়, ফরেন্সিক ডিপার্টমেন্টের ব্যক্তি এবং সন্দীপ অতনু ভট্টাচার্য, ডাক্তার এবং কথকের ভূমিকায় সায়ন মুখার্জি। শুরু হচ্ছে আজকের রহস্য গল্প ব্রেসলেট। এই বিথি, আরে কি হলো? কথা বলছো না কেন? রাগ করলে নাকি? না। আরে কি মুশকিল, এতে আমার কি দোষ? আমি কি করলাম? দোকানে যদি কোনো শাড়ি তোমার পছন্দ না হয়, তাতে তো আমি কিছু করতে পারবো না। দোকানে কিন্তু অনেক শাড়ি ছিল। এবার তোমার পছন্দ না হলে দোকানদারের কি দোষ বলো? ও, এখন সব দোষ আমার, তাই তো? এ তো আজব ঝামেলা। আমি কখন বললাম তোমার দোষ? আচ্ছা আচ্ছা, কাল আমরা আবার শপিং করতে যাব। খুশি তো? হ্যাঁ, হাতে সময় থাকলে আজকেই যাওয়া যেত, কিন্তু তুমি আসতেই অনেকটা দেরি করেছো, তাই প্রথম দিকেই মাথাটা আমার গরম হয়ে গিয়েছিল। একটা শাড়িও তাই আর পছন্দ হয়নি। আচ্ছা বেশ বেশ, কাল হাতে সময় নিয়ে যাব। এবার খুশি তো? রাহুল কথা বলতে বলতেই একটা সময় ওর চোখ রাস্তা থেকে সরে গিয়ে বিথির দিকে তাকাতেই হঠাৎ বিথি চিৎকার করে বলে ওঠে, রাহুল, দেখে! বিথি খুব ভয় পেয়ে যায়। রাহুল বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এই না, একদম না। কেন? দেখছো না রাস্তাটা কেমন ফাঁকা? এই ফাঁকা রাস্তায় কেউ এলো কিভাবে? মনে হয় কোনো ডাকাত কিংবা চোর। কি যাতা বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখি কি হলো। সাবধানে নামো, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, নামতে তো আমাদের হবেই। ডাকাত এলেও তো আর আমরা বাঁচতে পারবো না, না? আর সত্যি যদি কেউ সিরিয়াসলি ইনজুর্ড হয়, তখন আমাদের গাফিলতির জন্য কিন্তু সে মারা যাবে। সেটা একবার ভাবো। যা ভালো বোঝো তাই করো, আমি তোমার সাথেই নামবো। দুজনেই বেশ ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে সামনের দিকে এলো। আর তারপর যা দেখল, তাতে দুজনেরই গায়ের রক্ত হিম হয়ে গেল। গাড়ির সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তা দেখে রাহুল বলল, এ কি, মেয়েটার মাথা তো ফেটে গেছে আর রক্তও বেরোচ্ছে। আরে মরে গেছে কিনা সেটা দেখো। এবার তো আমার খুব ভয় করছে। দাঁড়াও, আগে চেক করতে দাও। গায়ে হাত দেওয়া কি ঠিক হবে যদি কোনো ঝামেলা হয়? এত ভয় পাওয়ার দরকার নেই। আগে দেখি মেয়েটা বেঁচে আছে কিনা, তারপর দেখছি কি করা যায়। এরপর রাহুল মেয়েটার পালস খুব ভালো করে চেক করতে লাগলো। বুঝতে পারল পালস চলছে, কিন্তু খুব আস্তে। রাহুল বলল, মেয়েটা মেয়েটা বেঁচে আছে বিথি, তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যেতে হবে। মেয়েটাকে নার্সিংহোমে নিয়ে যাবে? যদি পুলিশ কেস হয়? এভাবে তো একজনকে মরতে দিতে পারি না। পরের কথা পরে ভেবে দেখা যাবে। আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে একজন মানুষকে এভাবে মরতে দিতে পারি না। চলো, ওকে আগে নার্সিংহোমে নিয়ে যাই। আর তখনই বিথি লক্ষ্য করল মেয়েটির মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। বিথির অস্বস্তি হচ্ছিল, তাও নিজেকে শান্ত করে মেয়েটিকে গাড়ির মধ্যে নিয়ে গেল। তারপর রাহুল খুব জোরে গাড়ি চালিয়ে তার নিজেরই নার্সিংহোমে নিয়ে গেল মেয়েটিকে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার অর্ডার দেয় রাহুল। বিথিকে বলল, বিথি, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি এখানেই থাকবো। তুমি এখানে কি করবে? আমার অনেক রাত হতে পারে। কতক্ষণ লাগবে তাও শিওরভাবে আমি বলতে পারছি না। আমি একজনকে বলে দিচ্ছি, সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে।
বললাম তো আমি এখানেই আছি, আর কোনো কথা না। তুমি অপারেশন থিয়েটারে যাও। ওকে, তুমি আমার কেবিনে গিয়ে অপেক্ষা করো, আমি অপারেশনটা সেরে ওখানেই আসছি। ঠিক আছে। রাত তখন 11টা বেজে গেছে। বিথি রাহুলের কেবিনে গিয়ে বসল। পাক্কা 2 ঘন্টা পর রাহুল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে হাত মুখ পরিষ্কার করে নিজের কেবিনে এলো। এসে দেখল বিথি তখনও কেবিনের মধ্যে চিন্তিত অবস্থায় পায়চারি করছে। রাহুলকে আসতে দেখেই বিথি বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কেমন আছে মেয়েটা? ঠিক আছে তো? রিল্যাক্স, এত হাইপার হওয়ার দরকার নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। তবে একটা কথা বিথি। কি হয়েছে? কোনো প্রবলেম? প্রবলেম তো আছেই। দাঁড়াও, পুলিশকে একটা ফোন করি। কেন, কি হয়েছে? সবটা বলবো, দাঁড়াও ফোনটা করি। একবার সন্দীপকে ফোন করে দেখি, ওকেই আগে জানাই ব্যাপারটা। আচ্ছা বেশ, তাই করো। এরপর রাহুল তার বন্ধু ইন্সপেক্টর সন্দীপকে ফোন করে। তুই কোথায় আছিস রে? কেন? থানাতেই আছি। একবার আমার নার্সিংহোমে আসতে পারবি? কেন রে, কি হয়েছে? কোনো জরুরি? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট কেস আছে। গাড়ির ড্রাইভার আছে হাসপাতালে? আরে না না, অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সাথেই হয়েছে, কিন্তু এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে আমার মনে হচ্ছে না রে। কি বলতে চাইছিস? তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার নার্সিংহোমে চলে আয়, এখানেই যা কথা বলার বলবো। আসছি আমি। এরপর মিনিট 20 মধ্যে সন্দীপ এসে পৌঁছয় রাহুলের নার্সিংহোমে। রাহুলের কেবিনে গিয়ে নক করতেই রাহুল সন্দীপকে ভেতরে আসতে বলে। কেবিনের ভেতর এসে বিথিকে দেখে সন্দীপ ভারী অবাক হয়, জিজ্ঞাসা করে, বিথি তুমি এখানে? রাহুল সন্দীপকে চেয়ারে বসতে বলল। তারপর প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শোনার পর সন্দীপ বলে, তুই যে আমাকে বললি এই অ্যাক্সিডেন্টটা ঠিক অ্যাক্সিডেন্ট না, তার মানে কি? হ্যাঁ, ওটাই বলছি। আসলে মেয়েটিকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন ওর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, কিন্তু এখন বিপদ অনেকটা কেটে গেলেও 72 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। এখন আসল কথাটা হলো, অপারেশন থিয়েটারে আমি বুঝতে পারলাম অ্যাক্সিডেন্টের আগেই কেউ মেয়েটাকে আঘাত করেছিল, তার মাথার ঠিক মাঝ বরাবর। এর ফলে অনেকটা রক্তও বের হয়েছে। তার উপর মেয়েটির হাতে পায়ে কালশিটের দাগ আছে, দেখেই বোঝা যায় মেয়েটি দীর্ঘক্ষণ দড়ি দিয়ে বাঁধা ছিল। এখন হতে পারে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাকে মারধরও করা হয়ে থাকতে পারে। আর যদি আমার ধারণা ঠিক হয় তাহলে মেয়েটির মাথায় আঘাত ওই কিডন্যাপারের দলের লোকেরাই করেছে। ভাগ্যক্রমে মেয়েটি ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আর আমার গাড়ির সামনেই এসে পড়ে। বুঝতে পেরেছি তোর কথা। আচ্ছা, মেয়েটির কাছে কোনো জিনিস পাওয়া গেছে? মানে এই যেমন মেয়েটির কোনো ব্যাগ বা ফোন তোরা পেয়েছিস? না, যখন মেয়েটাকে আমরা গাড়িতে নিয়ে এলাম তখন মেয়েটার কাছে কিছুই ছিল না। আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। একবার ওই লোকেশনে যেতে হবে। মেয়েটা এত রাতে ওখানে কিভাবে পৌঁছালো সেটা জানা অবশ্যই দরকার। কখন যাবি? এখন গেলেই বেটার হবে। চল, আমিও যাব তোর সাথে। তুই গিয়ে কি করবি? আরে আমি তোর সাথে গেলে ঠিক জায়গাটা দেখাতে পারবো তো। আচ্ছা বেশ, চল তাহলে, কিন্তু তাতে অনেক রাত হতে পারে। সে কথা শুনে রাহুল বিথির দিকে তাকিয়ে বলল, বিথি, তুমি বাড়ি ফিরে যাও, আমি ঠিক চলে আসবো। আমি একজনকে বলে দিচ্ছি, সে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। না, আমি তোমাকে ছাড়া যাব না। প্লিজ ছেলে মানুষই করো না। এখন বুঝতেই পারছো যে একটা মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছে। মেয়েটা কে, ওখানে কিভাবে এলো, সেগুলো তো আমাদের জানা দরকার। হয়তো মেয়েটা কোনো বড় বিপদে জড়িয়ে পড়েছিল, আমাদের তো সত্যিটা জানতে হবে, তাই না? বিথি, তুমি একদম চিন্তা করো না, আমি রাহুলকে বাড়িতে পৌঁছে দেব, বেশি সময় লাগবে না। অতঃপর সন্দীপের কথা শুনে বিথি আর কোনো কথা বলল না। রাহুল একজনকে ডেকে বিথিকে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। বিথি চলে যায়। সেই সাথে রাহুল আর সন্দীপ বেরিয়ে পড়ে সেই লোকেশনে যেখানে রাহুল আর বিথি মেয়েটিকে উদ্ধার করেছিল। নির্দিষ্ট জায়গায় এসে রাহুল জায়গাটা দেখিয়ে দিল। সন্দীপ আশেপাশের জায়গাটা খুব ভালো করে দেখল। দুই পাশে কাটা ঝোপঝাড়ে ভর্তি। এখানে মেয়েটা এলো কিভাবে?
সেটাই এখন জানতে হবে। আশেপাশে কোনো দোকান নেই। এই নির্জন রাস্তায় মেয়েটা হঠাৎ করে তো আর আকাশ থেকে টপকে পড়তে পারে না। সন্দীপ প্রশ্ন করল, এই ঝোপঝাড়ের ওদিকে কি আছে জানেন? হ্যাঁ, এদিকে এরকমই ঝোপঝাড় ভর্তি। আর ওদিকে একটু গেলেই দূরে একটা পানা পুকুর আছে, আর একটু দূরে একটা ভাঙাচোরা ফ্যাক্টরি আছে। বহুকাল কাজ বন্ধ হয়ে গেছে, এখন আর ওদিকে কেউ থাকে না। আচ্ছা রাহুল, মেয়েটা কোন দিক দিয়ে এসেছিল দেখেছিস? আরে তোকে বললাম না, বিথি শাড়ি কিনতে পারিনি বলে আমার সাথে কথাই বলছিল না, তাই ওর রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত ছিলাম। চোখটা যখনই রাস্তা থেকে সরে বিথির দিকে তাকিয়েছি, অমনি মেয়েটা গাড়ির কাছে চলে আসে। আমি বুঝতেই পারিনি মেয়েটা কোন দিক দিয়ে এসেছিল রে। আচ্ছা বুঝলাম। তাহলে এখন উপায় কি? কিভাবে জানতে পারবো মেয়েটা কোন দিক দিয়ে এসেছিল? আচ্ছা, মেয়েটি যে জামা কাপড় পরেছিল সেগুলো পরীক্ষার জন্য কিন্তু পাঠাতে হবে। সন্দীপ ফোন করে জামাকাপড় ফরেন্সিকে পাঠাতে বলে এবং যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দিতে বলে। আচ্ছা সন্দীপ, মেয়েটার জামা কাপড় ফরেন্সিকে পাঠানোর কি আছে? আর মেয়েটি যে দিক দিয়েই আসুক না কেন, তার জামা কাপড়ে সেই প্রমাণ থাকবে। এবার পুকুরের দিক দিয়ে এলে তার জামা কাপড় ভেজা থাকবে, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এলেও তার কিছু তো জামায় পাওয়াই যাবে। ভালো বলেছিস। চল এখান থেকে, আর কোনো লাভ নেই। কাল সকালে আসা যাবে, রাতও অনেকটা হয়েছে। তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকেও বাড়ি ফিরতে হবে। আচ্ছা, মেয়েটার একবার খোঁজ নে তো, কেমন আছে, জ্ঞান ফিরেছে কিনা। তোকে বললাম না, 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। আচ্ছা সেসব জানি, কিন্তু তুই খবর নে যে মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তো, কোনো বাড়াবাড়ি হয়নি। আমি শুধু সেটাই জানতে চেয়েছি। আচ্ছা আচ্ছা বেশ, আমি ফোন করছি, দাঁড়া। এরপর রাহুল ফোন করে খবর নেয় যে মেয়েটির শারীরিক অবস্থা ঠিক আছে কিনা। জ্ঞান এখনো ফেরেনি। খবর শুনে সন্দীপ রাহুলকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়ি চলে যায়। সকালে ঘুম থেকে উঠতেই সন্দীপের ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে রাহুল বলে উঠল, তুই কোথায় আছিস? কেন, বাড়িতে? তাড়াতাড়ি একবার আমার নার্সিংহোমে চলে আয়। কেন, কি হয়েছে? মেয়েটির জ্ঞান ফিরেছে? না, তবে ভোরের দিকে মেয়েটির ঘরে কেউ ঢুকেছিল। কি বলছিস? কে ঢুকেছিল? সেটা জানা যায়নি। মুখে মাস্ক পরেছিল আর মাথায় হুডি ছিল, তাই চেনাও যায়নি। তুই কিভাবে জানতে পারলি? আরে কাল রাতে ফিরে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিল। সকালে ফোনটা অনেকক্ষণ ধরেই বাজছিল। যখন বুঝতে পারলাম তখনই হাতে ফোনটা নিয়ে দেখি অনেকগুলো মিস কল। আমি কল ব্যাক করতেই এই খবর পেলাম, তারপরেই তোকে ফোন করছি। আচ্ছা বেশ, আমি আসছি। হ্যাঁ, আমিও বের হচ্ছি। এরপর দুজনেই এসে নার্সিংহোমে আগে ওই মেয়েটির কেবিনে যায়। দেখে মেয়েটি তখনও শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। একজন নার্স বসেছিল। তাদের দুজনকে দেখে নার্সটি উঠে দাঁড়ালো। সন্দীপ জিজ্ঞাসা করল, তুমি কি এই ঘরেই ছিলে? হ্যাঁ স্যার, এই ঘরেই ছিলাম। তাহলে কে এই ঘরে ঢুকেছিল সেটা তো দেখার কথা। আসলে স্যার জেগেই ছিলাম, কিন্তু ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল। কিন্তু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়, আর তখনই দেখতে পাই একজন মাস্ক পরিহিত মানুষকে। আমি উঠে জিজ্ঞাসা করলাম, কি আপনি? অমনি লোকটি তুড়ি করি কেবিন থেকে বেরিয়ে গেল। ভোরের বেলায় এত লোকজন থাকে না, সবাই বিশ্রাম নেয়। আমি চিৎকার করি। আমার চিৎকার চেঁচামেচি শুনেই পাশের কেবিন থেকে একজন নার্স বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণেই সেই লোক দৌড়ে বেরিয়ে যায়। তাই লোকটির মুখটা কেউ দেখতে পায়নি। লোকটির হাতে একটা ইনজেকশন ছিল। আমি চিৎকার করতেই লোকটা ইনজেকশনটি নিয়ে চলে যায়। আমার মনে হয় কেউ হয়তো মেয়েটিকে মারার চেষ্টা করছে। বুঝলাম। এটা আমার আগেই বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি দুজন কনস্টেবলের ব্যবস্থা করছি এখানে। মেয়েটাকে এখন এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, না হলে মেয়েটিকে নিয়েই চলে যেতাম। আচ্ছা, এখন তুমি মেয়েটির কাছে থাকো, আমি পাহারার ব্যবস্থা করছি, ভয় নেই। বলছি, সিসিটিভি ক্যামেরা তো চলছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আপনি রিসেপশনে গিয়ে দেখুন, পেয়ে যাবেন। আচ্ছা বেশ, রাহুল চল। সন্দীপ আর রাহুল বেরিয়ে প্রথমে রিসেপশনে এলো। ভোর 4টে থেকে 6টার ভিডিও দেখাতে বললে রিসেপশনিস্ট ভিডিও চালু করে। আর তাতে স্পষ্ট দেখা যায় ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে একজন হুডিধারী লোক, মুখে মাস্ক পরিহিত, চারপাশ খুব ভালো করে দেখে মেয়েটির কেবিনে প্রবেশ করল। কিন্তু তারপর আর কিছুই দেখা গেল না।
তার কারণ কেবিনের ভেতর কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কিন্তু তার মিনিট কয়েক পরেই লোকটি খুব সন্তর্পণে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সেই সাথে নার্সও চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে আসে। ভিডিওটা সম্পূর্ণ দেখেও সন্দীপ আর রাহুল দুজনের কেউই বুঝতে পারল না ভিডিওর লোকটি কে হতে পারে। সন্দীপ রিসেপশনিস্টকে বলল, আমাকে এর একটা কপি দিন, আমি সঙ্গে নিয়ে যাব। রিসেপশনিস্ট তাই করল। সন্দীপ ভিডিও ফুটেজ নিয়ে রাহুলকে বলল, চল তোর কেবিনে কথা আছে। ঠিক আছে, চল। এরপর দুজনে কেবিনে এসে বসতেই রাহুল বলল, কিছু নিবি, চা বা কফি? না, তার দরকার নেই, আমি বেরিয়ে যাব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, মেয়েটার উপর নজর রাখিস। আমার মনে হচ্ছে মেয়েটা এমন কিছু জানে যার জন্য ওর এই অবস্থা। ওকে কেউ বা কারা যেন মারতে চাইছে, কিন্তু কেন সেটা বোঝা যাচ্ছে না। মেয়েটার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা সেটা জানতে পারছি না। তুই শুধু দেখবি কোনো অপরিচিত ব্যক্তি ওই কেবিনের আশেপাশে যেন না আসে। আমি দুজন কনস্টেবলকে বলে দিয়েছি, তারা হয়তো চলেও আসবে। আমি তাও তোকে আর একবার বললাম। তোকে একদম চিন্তা করতে হবে না সন্দীপ, এটা আমারও দায়িত্ব। চল, আমি এলাম তবে। এরপর সন্দীপ চলে যায়। দুজন কনস্টেবল ইতিমধ্যেই নার্সিংহোমে চলে আসে। তারা কেবিনের বাইরে চোখ কান খোলা রেখে অপেক্ষা করতে থাকে। ওই কেবিনের ভেতর যারাই আসছে তাদের ওই দুজন কনস্টেবল খুব ভালো করে চেক করে কেবিনের ভেতর প্রবেশ করতে দিচ্ছে। সন্দীপ থানায় এসে সবার প্রথমে আহত মেয়েটির ছবি দিয়ে কলকাতার সব থানায় পাঠিয়ে দেয়, আর এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটার ব্যাপারে খবর দিতে। বিকেলের দিকে খবর আসে কলকাতার কোনো থানায় মেয়েটির মিসিং ডায়েরি নেই। কথা শুনে সন্দীপ মনে মনে বলে উঠল, তাহলে কি মেয়েটি অন্য জেলার? এবার সেই খবর কিভাবে পাবো? ওয়েস্ট বেঙ্গলের সবকটা থানায় মেয়েটির ব্যাপারে খোঁজ করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কি করি আমি? না, খবর তো জোগাড় করতেই হবে, সময় লাগলে লাগুক, কিন্তু মেয়েটার ব্যাপারে খবর আমাকে নিতেই হবে। এরপর সন্দীপ সব জেলায় মেয়েটির ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলে। সেই খবর আসতেও দেরি হবে। ইতিমধ্যে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে ফোন আসে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। স্যার, মেয়েটির জামা কাপড় পরীক্ষা করতে বলেছিলেন, সেটা করা হয়েছে আর তার রিপোর্টও এসেছে। কি এসেছে রিপোর্টে? স্যার, মেয়েটির জামা কাপড়ে এমন কিছু কণা পাওয়া গেছে যেগুলো আমরা পুকুরে সাধারণত দেখতে পাই। ওই পানা পুকুরে যেসব ছোট ছোট লতা গাছ থাকে, মেয়েটির জামায় সেই রকম কিছু জিনিসই পাওয়া গেছে। আচ্ছা, তার মানে মেয়েটি নিশ্চয়ই কোনো পুকুরে নেমেছিল, যার জন্য ওর জামায় সেগুলো পাওয়া গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন কেটে সন্দীপ এসআই রাতুলকে ডেকে পাঠালো। তিনি এলে সন্দীপ বলল, রাতুলবাবু চলুন, আমাদের এক্ষুনি বের হতে হবে। আচ্ছা চলুন, আমি গাড়ি বের করতে বলছি। গাড়ি নিয়ে সন্দীপ আর রাতুল সেই জায়গায় এলো যেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল। সেখানে এসে সন্দীপ বলল, রাতুলবাবু, আমাদের এদিকে যেতে হবে। কিভাবে সেই পানা পুকুরের কাছে পৌঁছাবো বলতে পারবেন? স্যার, এদিক দিয়ে গেলে তো পুকুরে নামতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে রাস্তা কিভাবে পাবো? একটু ঘুরে গেলে চলুন, আমি নিয়ে যাচ্ছি। এরপর রাতুল গাড়ি ঘুরিয়ে সেই পুকুরের কাছে এলেন। গাড়ি থেকে নামতেই সেই ভাঙাচোরা ফ্যাক্টরি সন্দীপের নজরে পড়ল। পুকুরের কাছে গিয়ে দেখল কচুরিপানাতে পুকুর ভর্তি, সেই সাথে নানা গাছপালাও আছে। তবে কাছে গিয়ে বুঝতে পারল পুকুরে বেশি জল নেই, খুব বেশি হলে হাঁটু পর্যন্ত। পুকুরটা বড় নয়, চারপাশে কোনো লাইটের ব্যবস্থা নেই, যার কারণে রাতের বেলায় যে এই জায়গাটা বেশ অন্ধকার থাকে সেটা বোঝা যায়। পুকুরের কাছে গিয়ে চারপাশ খুব ভালো করে দেখার চেষ্টা করল। মনে মনে বলে উঠল, তাহলে কি মেয়েটা এই পুকুরের রাস্তা দিয়েই মেন রোডে উঠেছিল? হতে পারে, তার কারণ মেয়েটার জামায় কচুরিপানার আস্তরণ পাওয়া গেছে। কিন্তু মেয়েটা এখানে কিভাবে এলো? এই ফ্যাক্টরিটা একবার দেখতে হবে। উঠে দাঁড়িয়ে সন্দীপ ফ্যাক্টরির দিকে এগিয়ে গেল। রাতুলও সন্দীপের পেছন পেছন যেতে লাগলো। ফ্যাক্টরির দরজায় দাঁড়াতেই দেখা গেল একটা তালা, জং ধরা। অনেক দিন যে ফ্যাক্টরি বন্ধ রয়েছে সেটা বোঝাই যায়। চারপাশ খুব ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো সন্দীপ, তবে বিশেষ কিছুই পাওয়া গেল না। ফ্যাক্টরির পেছনের দিকে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সন্দীপের পায়ে কিছু একটা লাগলো।
নিচু হয়ে জিনিসটা দেখার চেষ্টা করলো সন্দীপ। একটা ব্রেসলেটটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দেখল, তারপর রাতুলের দিকে বাড়িয়ে দিল। এটা রাখুন, পরে কাজে লাগতে পারে। ওকে। এরপর আরও কিছুক্ষণ চারপাশ দেখল খুব ভালো করে, কিন্তু না, আর কিছুই পাওয়া গেল না। রাতুলকে বলল, এই ফ্যাক্টরির ব্যাপারে খোঁজ নিন। মালিক কে, তিনি কোথায় আছেন, সেসব খবর আমার চাই। ঠিক আছে স্যার। এরপর তারা সেখান থেকে চলে আসে। তবে দূরে দাঁড়িয়ে গাছপালার আড়াল থেকে একজনকে দেখা যায়, যার চোখে ছিল উন্নত মানের দূরবীন। সন্দীপ চলে যেতেই মুখের বলিরেখাগুলো স্পষ্ট হলো। রাগ যেন তার নাকে এসে জমা হলো, আর মনে মনে ঠিক করল, না, বেশি দিন আর ফেলে রাখা যাবে না, কাজটা তাড়াতাড়ি মেটাতে হবে। ওদিকে সন্দীপ থানায় ফিরে এসে ব্রেসলেটটা খুব ভালো করে দেখল, আর দেখেই কেন জানি না তার চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছে। এই ভাবতে ভাবতে সন্দীপ নার্সিংহোম থেকে আনা সেই ভিডিও ফুটেজটা দেখতে লাগলো। 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু না, মেয়েটির জ্ঞান ফেরেনি। দুজন কনস্টেবলকে নার্সিংহোমে রাখা হয়েছে, তারাও আর কোনো কথা বলেনি। তারা জানিয়েছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তাও যেন সন্দীপের মনটা খচখচ করতে লাগলো। কোথাও তো গণ্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু কোথায় গণ্ডগোল আছে সেটা বুঝতে পারছে না সন্দীপ। নার্সিংহোমের ভিডিও ফুটেজটা ভালো করে দেখে একটা জায়গায় তার চোখ আটকে গেল। যে লোকটি হুডি পরেছিল তারই হাতে একটা কিছু আছে। জুম করে দেখল সন্দীপ, দেখতে পেল একটা ব্রেসলেট। সন্দীপের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। পকেট থেকে একটা প্যাকেট বের করলো, আর তাতে বেরিয়ে এলো সেই ব্রেসলেট, একেবারেই সেই এক ব্রেসলেট। সন্দীপের মনে খটকা লাগলো, মনে মনে বলল, তাহলে কি এটা ওই হুডিধারী লোকটার ছিল? তবে কি মেয়েটি ওখানেই ছিল, কিন্তু কি করছিল? এমন সময় সন্দীপের ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল নার্সিংহোম থেকে ফোন এসেছে। যে দুজন কনস্টেবলকে মেয়েটি সুরক্ষার জন্য রাখা হয়েছিল তাদের মধ্যেই একজন ফোন করেছে। সন্দীপের একটু ভয় হলো, তবে কি মেয়েটির ওপর আবার হামলা হয়েছে? তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করতেই ওপাশের কাউকে বলতে না দিয়ে সন্দীপ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আবার কি মেয়েটির উপর হামলা হয়েছে? তাড়াতাড়ি বলুন। না স্যার, একটা অন্য কথা বলতে আপনাকে ফোন করেছি। সন্দীপ স্বস্তির শ্বাস ছাড়ল, তারপর ধীর গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি কথা? স্যার, রাহুল স্যার এসেছেন, তারপর মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিলেন। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির অনেক কষ্ট হতে শুরু করে, হৃৎপিণ্ডের গতি কম হচ্ছিল। রাহুল স্যার বললেন, কামান, হারি আপ নার্স, এক্ষুনি ওটি করতে হবে মেয়েটির, এক্ষুনি রেডি করুন অপারেশন থিয়েটার। সেই মতো হন্তদন্ত হয়ে সবাই সেই ঘর থেকে বেরিয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রাহুল স্যার? উনি বললেন মেয়েটির অবস্থা খারাপ হচ্ছে, এখনই আবার অপারেশন করতে হবে। আমি বললাম সন্দীপ স্যারকে জানাবো, আসতে বলবো, কিন্তু রাহুল স্যার আপনাকে জানাতে মানা করলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে ওটিতে নিয়ে যায়। আমার ব্যাপারটা না মোটেও ভালো লাগছে না, তাই আপনাকে ফোন করলাম। আপনি কি একবার আসতে পারবেন? আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আপনি ওটি রুমের বাইরেই থাকবেন, আমি কয়েক মিনিটের মধ্যেই আসছি। তার আগে আপনাকে একটা কথা বলছি। বলুন স্যার। ভালো করে চারিদিকে লক্ষ্য রাখবেন কে কখন আসছে, আর যারা আসছে তারা যেন কোনোভাবেই নার্সিংহোম থেকে বেরিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করবেন। কেন স্যার? এখন বলার সময় নেই, যা বললাম তাই করুন। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর কনস্টেবল ফোন কেটে দিলেন। তার কিছুক্ষণ পরে সন্দীপ এসে হাজির হয় নার্সিংহোমে বেশ কয়েকজন পুলিশ নিয়ে। এতগুলো পুলিশ দেখে সবাই একটু ঘাবড়ে যায়। কনস্টেবল একজন এগিয়ে এসে বলেন, স্যার এইদিকে এইদিকে। সন্দীপ ওটি রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। কনস্টেবলকে জিজ্ঞাসা করে, সব রাস্তা বন্ধ করেছেন তো? হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। আরেকজন কনস্টেবল কোথায়? ও পেছনে দরজার দিকে আছে। আচ্ছা বেশ, পেছনের দরজার টিমের আরও অনেকে আছে, বি কেয়ারফুল। আর তারপরেই সন্দীপ নিজের রিভলভার উঁচিয়ে দরজায় প্রথমে নক করল, কিন্তু কেউ ভেতর থেকে উত্তর দিল না। এবার সন্দীপ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আর প্রবেশ করি যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ওটির ভেতরে দেখা যায় একটা বেডে আহত সেই মেয়েটি শুয়ে আছে। ভেতরে বেশ কয়েকজন ডাক্তার আছে, আর তাদের মধ্যে রাহুলও আছে। সন্দীপ এগিয়ে এসে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে রাহুল? এসবের মানে কি? রাহুল চুপ করে রইল। সন্দীপ এবার বেশ জোর গলায় বলল, কি হচ্ছে কি এখানে? কেউ এই নার্সিং হোম থেকে বের হতে পারবেন না। পুলিশ ঘিরে ফেলেছে এই নার্সিং হোম, সঙ্গে স্পেশাল মেডিকেল টিমও আছে। আপনাদের নোংরা ব্যবসা আমি জেনে গেছি অল্প বিস্তর। তবে একটাই দুঃখ যে আপনারা ডাক্তার হয়ে কসাইয়ের মতো কাজ করছেন। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? সাধারণ মানুষ আপনাদের ভগবান ভাবেন, আর আপনারাই এমন কাজ করছেন। রাহুল, আমি তো ভাবতেই পারিনি তুই এসবের পেছনে আছিস। ছি ছি, ঘেন্না হচ্ছে আমার নিজের উপর। আমি মানুষ চিনতে এতটা বড় ভুল করলাম। এবার কি সত্যিটা বলা যাবে, নাকি এখানেই মিডিয়াকে ডেকে সাধারণ পাবলিকের হাতে আপনাদের তুলে দেব? কি করবেন বলুন? এতক্ষণে রাহুল বলে উঠল, হ্যাঁ, আমি করেছি, বেশ করেছি। কি করবি তুই? লজ্জা করে না তোর এইভাবে বাবা মায়ের কোল থেকে তাদের সন্তানদের কেড়ে নিতে? খবরটা আমার কাছে অনেকদিন ধরেই ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। আজ প্রমাণ হাতে নাতে পেয়েছি। বল, কেন এই কাজ করছিস বল? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শরীর থেকে অর্গ্যান চুরি করে বিক্রি করছিস। মেয়েটাকে আমি জানি, তুই চিনিস মেয়েটাকে, আর এটাও জানি যে মেয়েটার এমন অবস্থার জন্য তুই দায়ী। আমি সবটা জেনেও চুপ করেছিলাম। এই নার্সিংহোমের ব্যাপারে ইনফরমেশন আমার অনেক দিন আগেই ছিল। এরপর একে একে বেশ কয়েকজন পুলিশ রিভলভার হাতে ভেতরে ঢুকে এলো। ভেতরের 5 জন ডাক্তার সবাই ভয়ে চুপ। সন্দীপ রাহুলকে চাপ দিলে রাহুল বলতে শুরু করলো, মেয়েটার নাম সেজুতি সুলতানা। ও এখানকার মেয়ে নয়, বাংলাদেশের মেয়ে। কথাটা শুনে সন্দীপ বেশ অবাক হলো। বলল, বাংলাদেশ থেকে ও এখানে কিভাবে এলো? আমাদের ওই দেশেও লোক আছে। যেসব জায়গায় বিভিন্ন পরীক্ষা হয় সেখান থেকেই আমরা তাদের বেছে নিই। তারপর তাদের কিডন্যাপ করা হয় আর এই ইন্ডিয়াতে নিয়ে আসা হয়। আর এই মেয়েটাকে আনা হয়েছিল এক বিশেষ কারণে। ওর হৃৎপিণ্ড একজনের শরীরে প্রতিস্থাপন করার জন্য। তিনি এক দুবাইয়ের শেখ। মেয়েটার রিপোর্টের সাথে দুবাইয়ের শেখের রিপোর্ট অনেকটাই মিলে গিয়েছিল, এমনকি রক্তের গ্রুপও মিলে গিয়েছিল। এবার জেলে বসে রিপোর্ট মেলাবি তোরা সবাই। আমি বিশেষ করে দেখব তোদের সবার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আর যখন তুই সবই জানতিস, তাহলে মেয়েটাকে নিজের নার্সিং হোমে কেন নিয়ে এলি? আর তারপর আমাকেই বা ফোন করলি কেন? সেটা একটা নাটক ছিল, বিথি সঙ্গে ছিল, তাই কারোর যাতে সন্দেহ না হয় তাই এইসব করেছি। আর সেদিন ভোরে আমিই এসেছিলাম। আমি ঠিক করেছিলাম একেবারেই মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু পারলাম না। তাই প্ল্যান চেঞ্জ করি, অপারেশনের নাম করে মেয়েটাকে ওটিতে নিয়ে গিয়ে হার্ট বের করে নেওয়া হবে, আর কেউ বুঝতেও পারবে না। ভালো বুদ্ধি বের করেছিলি তুই, কিন্তু আফসোস সৎ কাজে সেটা ব্যবহার করলে জীবনে আরো অনেক অনেক উন্নতি করতে পারতিস। যাই হোক, সেটা তো আর হবার নয়। শুধু একটাই প্রশ্ন, তুই মেয়েটাকে কখন মেরেছিলি? মেয়েটা পালিয়ে গিয়েছিল আমাদের ডেরা থেকে, তবে ধরেও ফেলেছিলাম। একসময় হাতাহাতিতে ওর মাথায় আঘাত করি, তাতে যে মেয়েটা মরে যাবে না এটা আমি নিশ্চিত ছিলাম। তারপর আমার লোকজনদেরকে মেয়েটার ওপর নজর রাখতে বলি, কিন্তু সব অপদার্থের দল একটা মেয়েকে ধরে রাখতে পারলো না, ওখান থেকেও পালিয়ে গেল। আর পড়বি তো পর আমার গাড়ির সামনে এসেই পড়ে। আমি একা থাকলে ওকে হয়তো ওখানেই সরিয়ে ফেলতে পারতাম, কিন্তু বিথি ছিল, তাই এই নাটকটা করতে হলো। আজ বিথির জন্যই মেয়েটা বেঁচে আছে। হঠাৎ করেই কথাটা বলেই সন্দীপ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মেয়েটা বেঁচে আছে তো? ডাক্তার, একবার ভেতরে এসে মেয়েটিকে দেখুন। সঙ্গে সঙ্গে বেশ কিছু ডাক্তার আর নার্স এসে মেয়েটিকে দেখতে থাকে আর বলে, অফিসার, মেয়েটির হার্ট চলছে, কিন্তু মেয়েটি সম্পূর্ণ সুস্থ নয়। অনেক দিন লাগবে মেয়েটিকে সুস্থ হতে। বেশ, আপনি মেয়েটিকে দেখুন, আমি এদের দেখছি। এরপর পুলিশ সবাইকে গ্রেফতার করে। তারপর তাদের কাছ থেকে খবর বের করে সমস্ত জায়গায় পুলিশ হানা দিয়ে কাজ বন্ধ করেছে, সাথে তাদের অ্যারেস্টও করা হয়েছে।
বিথি লজ্জায় আর ঘৃণায় নিজেকে ঘরে বন্দি করেছে, কারোর সাথে কোনো কথা বলছে না। তারপর সন্দীপ এসে কথা বলে কিছুটা স্বাভাবিক করেছে। রাহুলকে ডিভোর্স দেবে, সেই কাজও শুরু হয়েছে।